একজন মানুষ ছিলেন যাকে বার্সেলোনার মেসি এবং সুয়ারেজের পাশে দাঁড় করিয়ে বলা হতো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগের তৃতীয় সদস্য। এবং সেই মানুষটি একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছায়া থেকে বেরিয়ে এসে নিজের আলোয় পরিচিত হওয়ার। সেই সিদ্ধান্তের ফলাফল হিসেবে তিনি পৃথিবীর সবচেয়ে দামি ফুটবল ট্রান্সফারের মধ্যে দিয়ে চলে গেলেন প্যারিসে। এবং সেখান থেকেই শুরু হলো এমন একটি অধ্যায় যেটাকে অনেকেই বলেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। আজ আমরা প্রশ্ন করছি একটি অস্বস্তিকর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং সেই প্রশ্নটি হলো, নেইমারের শারীরিক এবং পেশাগত পতনের পেছনে কি সত্যি পিএসজির কোনো পরিকল্পিত ভূমিকা ছিল, নাকি এটা শুধুই দুর্ভাগ্য এবং তার নিজের সিদ্ধান্তের ফলাফল? স্বাগত জানাচ্ছি বিং ইনসাইডে, এবং আজ আমরা এই জটিল প্রশ্নের উত্তর খুঁজব বাস্তব তথ্য এবং বর্তমান সময়ের প্রেক্ষাপট মিলিয়ে। তো যে স্বপ্ন নিয়ে প্যারিস গিয়েছিলেন নেইমার, 2017 সালের গ্রীষ্মে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দিয়েছিলেন, এবং সেই ট্রান্সফার ফি ছিল প্রায় 222 মিলিয়ন ইউরো, যা তখনকার সময় এবং এখনো ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি হিসেবে রেকর্ড বইয়ের রয়ে গেছে। তার এই সিদ্ধান্তের পেছনে যে কারণ বলা হয় সেটি হলো, তিনি এবং তার বাবা মনে করতেন যে বার্সেলোনায় মেসির ছায়ায় থেকে কখনোই ব্যালন ডিওর জেতা সম্ভব হবে না, এবং তাই তাকে নিজের আলাদা মঞ্চ তৈরি করতে হবে যেখানে তিনি দলের সবচেয়ে বড় তারকা হিসেবে নিজের জাত প্রমাণ করতে পারবেন। কিন্তু এই স্বপ্নের শুরুতেই লুকিয়েছিল এমন এক বাস্তবতা যা ধীরে ধীরে তার পুরো ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছিল। চোটের সেই দীর্ঘ এবং বেদনাদায়ক তালিকা। প্যারিসে যাওয়ার পর থেকেই নেইমারের শরীর যেন তার সাথে বিশ্বাসঘাতকতা শুরু করলো, এবং একের পর এক চোট তাকে মাঠের বাহিরে রাখতে থাকলো, এমন এক ধারাবাহিকতায় যা কোনো শীর্ষ পর্যায়ের খেলোয়াড়ের ক্যারিয়ারে সাধারণত দেখা যায় না। পায়ের আঙুলের ভাঙা হাড় থেকে শুরু করে গোড়ালির চোট, হ্যামস্ট্রিং সমস্যা থেকে শুরু করে শেষমেশ 2023 সালের অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় তার বাম হাঁটুর অ্যাসিল ছিঁড়ে যাওয়া, এই গোটা তালিকাটাই প্রমাণ করে যে নেইমারের শরীর প্যারিসে যাওয়ার পর থেকে আর কখনো পুরোপুরি সুস্থ থাকার সুযোগ পায়নি। 2023 সালের অক্টোবরে সেই এসিএল চোটের পর থেকেই নেইমার আর কখনো ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি, এবং সেই চোটের পর থেকেই তিনি একের পর এক ফিটনেস সমস্যায় ভুগছেন। এখন প্রশ্ন হলো, এই চোটগুলো কি স্বাভাবিক ফুটবলীয় দুর্ভাগ্য, নাকি এর পেছনে আছে এমন কোনো কারণ যা ক্লাবের ব্যবস্থাপনার সাথে সরাসরি যুক্ত? পিএসজিতে সেই অভ্যন্তরীণ অশান্তি ষড়যন্ত্রের প্রথম সংকেত। পিএসজিতে নেইমারের সময়টা শুধু চোটের গল্প ছিল না, বরং এর সাথে জড়িয়ে ছিল ড্রেসিং রুমের জটিল রাজনীতি, যা একজন খেলোয়াড়কে মানসিক স্থিতিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। একটি প্রতিবেদনে উঠে এসেছিল যে মোনাকোর বিরুদ্ধে এক বিব্রতকর হারের পর নেইমার, মার্কিনিয়স এবং স্পোর্টস ডিরেক্টর লুইস কম্পোসের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল, এবং কম্পোস দলের পরিশ্রমের অভাব নিয়ে সরাসরি সমালোচনা করেছিলেন। এর পাশাপাশি প্রশিক্ষণ মাঠে নেইমারের সাথে অন্যান্য খেলোয়াড়দের মধ্যে বিবাদ এবং বিশেষভাবে ক্লিয়ান এমবাপ্পের সম্মান হারানোর মতো ঘটনাগুলো প্যারিসে নেইমারের সময়টাকে আরো অস্থির করে তুলেছিল। এই তথ্যগুলো একসাথে রাখলে এটা স্পষ্ট হয় যে নেইমারের পতনের পেছনে শুধু শারীরিক চোট নয়, বরং একটি গভীর মানসিক এবং সাংগঠনিক জটিলতাও জড়িত ছিল। তো বিশেষজ্ঞদের মতামত কি? সত্যি কি এটা পরিকল্পিত ধ্বংস ছিল? ফরাসি ক্রীড়া বিশ্লেষক কেভিন ডিয়াস এই বিষয়ে এমন একটি মন্তব্য করেছিলেন যা পরে ব্যাপকভাবে আলোচিত হয়। তিনি বলেছিলেন, পিএসজি ছিল নেইমারের শেষের শুরু। তিনি তার ক্যারিয়ারের সমাপ্তি নিজের হাতেই স্বাক্ষর করেছিলেন। 2 বছর পরেই তিনি বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। তিনি আরো যুক্ত করেছিলেন, ভুল পছন্দ, ভুল ক্লাব নির্বাচন, ভুল ট্রান্সফার, চোট এবং এমন একটি ক্লাব যারা তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। তিনি পিএসজিতে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন। এই বক্তব্যটি গুরুত্বপূর্ণ কারণ এটি ইঙ্গিত দেয় যে এটা কোনো একক ষড়যন্ত্র ছিল না, বরং একটি সিস্টেমেটিক ব্যর্থতা ছিল, যেখানে ক্লাবের ব্যবস্থাপনা, খেলোয়াড়দের নিজের সিদ্ধান্ত এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু একসাথে মিলে তার ক্যারিয়ারের পতন ঘটিয়েছে। আরেকটি দৃষ্টিকোণ, পোকার এবং
বদলে যাওয়ার অগ্রাধিকার। এই গোটা আলোচনায় একটি প্রায়ই উপেক্ষিত দিক হলো নেইমারের ব্যক্তিগত জীবনের পরিবর্তন, এবং এই বিষয়টি শুধু ক্লাবের দোষ বলে চালিয়ে দেওয়াটা সম্পূর্ণ সত্যের প্রতিনিধিত্ব করে না। প্রতিটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে পিএসজিতে থাকার শেষ দিকে নেইমার দেশীয় ফুটবলের প্রতি তার আগ্রহ কিছুটা হারিয়ে ফেলেছিলেন, এবং এর একটি কারণ হতে পারে তিনি ক্লাব পর্যায়ে প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছিলেন, ফলে তার লক্ষ্য অন্যদিকে সরে যেতে পারে। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বোঝা যায় একজন খেলোয়াড়ের পতনের পেছনে শুধু বাইরের ষড়যন্ত্র নয়, বরং তার নিজের অভ্যন্তরীণ মানসিকতার পরিবর্তনও সমানভাবে গুরুত্বপূর্ণ একটি কারণ হতে পারে। 2026 বিশ্বকাপে নেইমার সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি। এখন চলুন আমরা ফিরে আসি ঠিক সেই মুহূর্তে, কারণ 2026 বিশ্বকাপে যা ঘটছে তা যেন নেইমারের পুরনো গল্পেরই একটি নতুন সংস্করণ। 2026 সালের 17 মে সান্তোসের হয়ে খেলার সময় নেইমার তার ডান পায়ের কাফ মাসলে চোট পান, এবং এই চোট সেই দিন হয়েছিল যার ঠিক একদিন পরেই আনচেলত্তির ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করেছিলেন। প্রথমে সান্তোস এই চোটকে সামান্য তরল জমার সমস্যা বলে জানিয়েছিল, কিন্তু ব্রাজিলের মেডিকেল টিমের পরীক্ষায় ধরা পড়ে এটি একটি গ্রেড 2 মাসল স্ট্রেইন, যার জন্য অন্তত 2 থেকে 3 সপ্তাহ সময় প্রয়োজন সম্পূর্ণ সুস্থ হতে। এই ঘটনাটি লক্ষ্য করুন, ঠিক সেই সময়েই যখন সবচেয়ে বড় টুর্নামেন্টের জন্য তার সবচেয়ে বেশি ফিট থাকা প্রয়োজন, তখনই আবারও তার শরীর তাকে হতাশ করলো, এবং এই প্যাটার্নটি তার সমগ্র ক্যারিয়ার জুড়ে বারবার দেখা গেছে। আনচেলত্তির সিদ্ধান্ত এবং তার পেছনের যুক্তি তাহলে কি? এই পরিস্থিতিতে আনচেলত্তি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সেই সিদ্ধান্তের পেছনে ব্যাখ্যা শুনলে বোঝা যায় এর কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত ছিল না। আনচেলত্তি স্পষ্টভাবে বলেছিলেন, যখন আমরা তাকে দলে রেখেছিলাম তখন আমরা তার প্রযুক্তিগত দক্ষতার জন্য রেখেছিলাম, যা নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু আমরা তাকে তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের জন্য তিনি যে উদাহরণ তৈরি করেন সেটার জন্য দলে চেয়েছিলাম। এমনকি যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে চোটের প্রকৃত গুরুত্ব জানার পরেও তিনি কি একই সিদ্ধান্ত নিতেন, তখন আনচেলত্তির কৌতুক করে বলেছিলেন, যদি আমার দাদার চাকা থাক তিনি একটি গাড়ি হয়ে যেতেন। আমি যখন দল নির্বাচন করেছিলাম নেইমার সেই 26 জনের মধ্যে ছিলেন। এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে আনচেলত্তি তার সিদ্ধান্তে অনুতপ্ত নন, এবং তিনি দলের অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুরুত্বকে শুধুমাত্র শারীরিক ফিটনেসের চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করেন না। টুর্নামেন্টের বাস্তবতা, নেইমার কতটা মিস করেছেন? তো এখন দেখা যাক বিশ্বকাপ শুরুর পর থেকে নেইমারের আসল পরিস্থিতি কেমন দাঁড়িয়েছে, এবং এই তথ্যগুলো আমাদের একটি স্পষ্ট চিত্র দেয়। ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে, এবং সেই ম্যাচে নেইমার খেলতে পারেননি কারণ তিনি তখনও সম্পূর্ণ সুস্থ হননি। এরপর হাইতির বিরুদ্ধে 3-0 গোলের জয়ের নেইমার দলের সাথে যায়নি, এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছিল তিনি তার পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নিউ জার্সিতেই থাকবেন। কিন্তু এখানেই একটি ইতিবাচক দিক আছে যা সম্পূর্ণ গল্পের ভারসাম্য বজায় রাখার জন্য উল্লেখ করা প্রয়োজন। হাইতির বিরুদ্ধে জয়ের পর আনচেলত্তি নিশ্চিত করেছিলেন যে নেইমার একদিন একা প্রশিক্ষণ নেবেন, তারপর দলের সঙ্গে যুক্ত হবেন, এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য তাকে দলে ডাকা হবে। এবং সত্যি আনচেলত্তির পরে নিশ্চিত করেছিলেন যে নেইমার স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের জন্য উপলব্ধ থাকবেন, যা ছিল তার বিশ্বকাপে প্রথম উপস্থিতির সম্ভাবনা। এই তথ্যগুলো থেকে বোঝা যায় যে এবার ব্রাজিল আগের মতো তাড়াহুড়া করেনি, বরং তারা সতর্কতার সাথে নেইমারের পুনরুদ্ধার প্রক্রিয়া পরিচালনা করেছে, যা সম্ভবত অতীতের ভুলগুলো থেকে শেখার একটি প্রচেষ্টা। এটা কি ষড়যন্ত্র নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা? মূল পার্থক্য কোথায়? তো এখন আমরা ফিরে আসি আমাদের মূল প্রশ্নে, এবং এই পর্যায়ে দুটি সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি তুলে ধরা প্রয়োজন, যাতে দর্শক নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। একটি দৃষ্টিভঙ্গি বলে যে পিএসজি সচেতনভাবে নেইমারকে ক্ষতিগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র করেনি, বরং এটি ছিল একটি ব্যবস্থাপনাগত ব্যর্থতা, যেখানে ক্লাব তাদের সবচেয়ে দামি খেলোয়াড়কে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়েছিল, এবং একই সাথে নেইমারের নিজের জীবনযাপন এবং সিদ্ধান্ত এই পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অন্য দৃষ্টিভঙ্গি বলে যে যখন একটি ক্লাব 222 মিলিয়ন ইউরো বিনিয়োগ করে একজন খেলোয়াড়ের উপর,
এবং তারপর তাকে সঠিক সুরক্ষা এবং সঠিক পরিবেশ দিতে ব্যর্থ হয়, তখন এটাকে নিছক দুর্ভাগ্য বলে উপেক্ষা করা যায় না, বরং এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা যা একজন প্রতিভাবান খেলোয়াড়ের ক্যারিয়ারকে কার্যত ধ্বংস করে দিয়েছে। সত্যিকার অর্থে এই দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে সম্পূর্ণ সত্যটি কোথাও না কোথাও লুকিয়ে আছে, এবং একটিতে সম্পূর্ণভাবে সঠিক বলে অন্যটিকে বাতিল করা বাস্তবতার প্রতি অবিচার করার সমান হবে। তো নেইমার এবং বিশ্বকাপ, শেষ সুযোগের গুরুত্ব। 34 বছর বয়সী নেইমারের জন্য 2026 বিশ্বকাপ সম্ভবত তার শেষ সুযোগ, এবং এই বাস্তবতা তার গোটা গল্পটিকে আরো গভীর তাৎপর্য দেয়। নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৭৯টি গোল করে তিনি কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন। এই সংখ্যাটি প্রমাণ করে যে সমস্ত চোট, সমস্ত বিতর্ক এবং সমস্ত সমালোচনার পরেও নেইমার ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, এবং তার অবদানকে শুধুমাত্র সাম্প্রতিক বছরের চোট এবং বিতর্কের মাধ্যমে বিচার করা সম্পূর্ণ ন্যায্য নয়। কিন্তু এটাও সত্য যে যদি তিনি এই বিশ্বকাপে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামতে না পারেন, তাহলে তার ক্যারিয়ারের একটি বড় অধ্যায় অসম্পূর্ণ রেখেই তাকে বিদায় নিতে হবে, এবং সেই অসম্পূর্ণতার দায় শুধু পিএসজির উপরে চাপিয়ে দেওয়া হয়তো সম্পূর্ণ ন্যায্য বিশ্লেষণ হবে না। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি? নেইমার ধ্বংসের পেছনে কি সত্যি পিএসজি এর ষড়যন্ত্র ছিল? বাস্তবতা হলো এটি কোনো একক ষড়যন্ত্রের গল্প নয়, বরং এটি একটি জটিল সমীকরণ যেখানে ক্লাবের অব্যবস্থাপনা, খেলোয়াড়দের নিজের সিদ্ধান্ত, দুর্ভাগ্যজনক চোটের ধারাবাহিকতা এবং বাণিজ্যিক স্বার্থ সবকিছু একসাথে মিলে একজন প্রতিভাবান খেলোয়াড়ের ক্যারিয়ারকে এমন একটি পথে নিয়ে গেছে যা তার শুরুর প্রতিশ্রুতির সাথে মেলে না। বিং ইনসাইট বিশ্বাস করে যে কোনো জটিল প্রশ্নের সরলীকৃত উত্তর খোঁজার চেয়ে সম্পূর্ণ সত্যটি বোঝার চেষ্টা করাই বেশি গুরুত্বপূর্ণ, এবং নেইমারের গল্প আমাদের শেখায় যে প্রতিভা যতই বড় হোক, সঠিক পরিবেশ এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে তা ম্লান হয়ে যেতে পারে। গভীরভাবে ভাবুন, প্রতিটি গল্পের দুই পক্ষ বোঝার চেষ্টা করুন এবং কৌতূহল নিয়ে বেঁচে থাকুন। এটাই বিং ইনসাইট, যেখানে প্রতিটি বিতর্কের পেছনে থাকা সম্পূর্ণ সত্যকে আমরা খুঁজে আনার চেষ্টা করি।